বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। আমরা কস্ট অফ প্রোডাকশন ফাংশন নিয়ে দুটো ক্লাস করেছি। আজকে আমাদের এই কস্ট অফ প্রোডাকশন ফাংশনের থার্ড ক্লাস, এবং এর আগে আমরা মার্জিনাল কস্ট এবং এভারেজ কস্ট নিয়ে কথা বলেছি। আজকে আমরা টোটাল এর মধ্যে যে একটু রিলেশনশিপ আছে সেটা নিয়ে একটু কথা বলবো। দেখো, আমরা একটা প্রুফ এখানে আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে marginal cost is equal to average cost at the minimum of average cost। তার মানে হচ্ছে অ্যাভারেজ কস্টটা যখন মিনিমাম হবে সেই পর্যায়ে এসে মার্জিনাল কস্ট আর অ্যাভারেজ কস্ট সমান হবে। তাহলে আমরা দেখি প্রমাণটা। let the cost function is CQ equal to X plus VCQ। CQ দিয়ে এখানে আমরা আসলে কস্ট ফাংশনটাকে ডিফাইন করেছি, দ্যাট মিন্স C, আর সি কিউ হচ্ছে কোয়ান্টিটি। কস্ট ফাংশনকে আমরা সি কিউ দিয়ে ডিফাইন করলাম, আর ভিসি কিউ মানে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, এফ হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। ওকে, তাহলে আমরা জানি হচ্ছে অ্যাভারেজ কস্ট ইজ ইকুয়াল টু সি কিউ ডিভাইডেড বাই কিউ, অর্থাৎ টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি অফ নাম্বার অফ টোটাল কোয়ান্টিটি অফ প্রোডাক্ট। তাহলে এভাবে আমরা টোটাল কস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল কোয়ান্টিটি দিয়ে আমরা অ্যাভারেজ কস্টটা পেয়ে যাই। এখন আসো সেটাকে আমরা কিভাবে কাজটা করব। নাও টেক ডেরিভেটিভস ইউজিং কোয়েফিসিয়েন্টস রুলস এন্ড সেট রেজাল্ট ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই যে ভাগফলের যে রুলস, ডেরিভেটিভসের ভাগফলের যে ডেরিভেটিভসটা আছে, অর্থাৎ ডিভি বাই ডিইউ, এটা বলতে পারো ডিভি বাই ডিইউ, সেইটার রুলসটা ফলো করে এবং তার রেজাল্টটাকে, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভটাকে 0 ধরে আমরা কাজটা করব। এখানে আমরা রুলসটাকে আরেকবার একটু তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে কি, y is equal to gx divided by hx। দ্যাট মিন্স এটাকে যদি আমরা y এর সাপেক্ষে, y কে x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাই dy বাই dx, এবং dy বাই dx সমান হচ্ছে আমাদের এই ফর্মেটটা। ঠিক আছে, ফার্স্ট ডেরিভেটিভস অফ gx ইন্টু hx মাইনাস gx ইন্টু ফার্স্ট ডেরিভেটিভস অফ hx ডিভাইডেড বাই হচ্ছে hx স্কয়ার। অর্থাৎ এটাকে যদি ইউ ধরো, এটাকে যদি ভি ধরো, তাহলে আমরা এখানে বলতে পারি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ প্রাইম ইন্টু ভি মাইনাস ইউ ইন্টু ভি প্রাইম, এভাবেও বলতে পারি। তাহলে এখন দেখো, এই যে তোমাদের এসি, এই এসি ইকুয়াল টু আমরা পেয়েছি সি কিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে এটা কি ভাগ না ভাগফল? তাহলে এটাকে, এই এসি কে আমরা ধরি যদি ওয়াই, এবং সি কিউ কে যদি ডিএক্স ধরি, কিউ কে যদি আমরা এইচ এক্স ধরি, তাহলে আমাদের ডেরিভেশনটা হয় এরকম। তাহলে ডিএসি ডিভাইডেড বাই ডিকিউ ইজ ইকুয়াল টু ডিসি বাই ডিকিউ ইনটু কিউ। তার মানে ডি, আমরা সি কিউ কে, সি কিউ মানেই হচ্ছে সি, সি কিউ মানেই হচ্ছে সি। তাহলে আমরা এখানে যে কাজটা করলাম, সি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, এবং কিউটা আমাদের, এই যে কিউটা রয়ে গেল, মাইনাস হচ্ছে যে এখানে তাকাও, এটা দিকে তাকালেও তোমাদের ক্লিয়ার হবে, মাইনাস হচ্ছে সি, এই যে সিটা রয়ে গেল, অর্থাৎ জিএক্স যেটা সি ইন্টু এইচ এক্স কে ডিফারেন্সিয়েট করেছি। তার মানে কিউ কে আমরা ডিফারেন্সিয়েট করেছি উইথ রেসপেক্ট টু কিউ, যেদিকে তাকাও উইথ রেসপেক্ট টু কিউ। তাহলে কিউ কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু কিউ, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1, দ্যাট মিন্স সি ইন্টু 1, দ্যাট ইজ সি, ডিভাইডেড বাই হচ্ছে নিচে কিউ কিউ স্কয়ার। তাহলে এটা সমান আমরা 0 ধরলাম। সো ডি এসি ডিভাইডেড বাই ডিকিউ, এই যে ডিসি বাই ডিকিউ, এটা আমরা জানি কি, এটা হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট। তাহলে আমরা এখান থেকে লিখে দিলাম যে এটা মার্জিনাল কস্ট, দ্যাট মিন্স এমসি ইন্টু কিউ রয়ে গেল, মাইনাস হচ্ছে আমাদের সি, নিচে হচ্ছে কিউ স্কয়ার ইকুয়াল টু 0। এখন আসো যে আমরা ওইটাকে পার্ট করে দিলাম, দ্যাট মিন্স এমসি কিউ ডিভাইডেড বাই কিউ স্কয়ার
মাইনাস সি ডিভাইডেড বাই কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমার একটা কিউ কিউ চলে গেল, থাকলো কি এমসি ডিভাইডেড বাই কিউ মাইনাস সি ডিভাইডেড বাই কিউ স্কোয়ার ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমরা 1/কিউ যদি কমন নেই, থাকে কি এমসি মাইনাস সি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো যে 1/কিউ, এই সি বাই কিউ আমরা একটু আগেই দেখেছি, সি বাই কিউ, এই যে এটা সি বাই কিউ, এটা মানে কি এসি, দ্যাট মিন্স অ্যাভারেজ কস্ট। তাহলে আমরা এই জিনিসটা এখানে বসিয়ে দিলাম, এই সি বাই কিউটাকে আমরা এখানে এসি বসিয়ে দিলাম। তো আমরা পেয়ে গেলাম 1/কিউ ইন্টু হচ্ছে এমসি মাইনাস এসি ইকুয়াল টু 0। তাহলে এমসি মাইনাস এসি ইকুয়াল টু 0 হয়, যদি কিউটাকে ওই পাশে নিয়ে যাও 0 হয়ে যাবে, তাহলে এমসি মাইনাস এসি ইকুয়াল টু 0 হবে। সুতরাং এমসি ইকুয়াল টু হবে এসি। তাহলে এমসি ইকুয়াল টু এসি when average cost is minimized। তাহলে আমরা কিন্তু অ্যাভারেজ কস্টটাকেই মিনিমাইজ করেছি। দেখো একটু আগেই আমরা কি করেছি, এটা ছিল আমাদের অ্যাভারেজ কস্টটা, এই অ্যাভারেজ কস্টটাকে আমরা কি করেছি, মিনিমাইজ করেছি, ফার্স্ট ডেরিভেটিভ করেছি, তারপরে হচ্ছে আমরা কি করেছি, এটাকে 0 ধরেছি। তো আমরা এখন বলতে পারি যে অ্যাভারেজ কস্ট ইজ ইকুয়াল টু marginal cost is equal to average cost when average cost is minimized। তার মানে অ্যাভারেজ কস্ট যখন মিনিমাইজড হবে তখন মার্জিনাল কস্ট আর অ্যাভারেজ কস্ট সমান হয়ে যাবে। এরপরে আসো, আমরা কিন্তু গত ক্লাসে যে ক্লাসটা করেছিলাম সেখানে আমাদের অ্যাভারেজ কস্ট এবং মার্জিনাল কস্টের একটা আলোচনা আমরা করেছিলাম। তো আজকে আমরা সেকেন্ড রুল, যেটা রিলেশন বিটুইন টোটাল কস্ট অ্যান্ড মার্জিনাল কস্ট, এটা আমরা একটু দেখব। তো এখানে আমি নেক্সট স্লাইডে কিন্তু তোমাদের টেবিলও এবং চিত্র ফিগার যেটা সেটাও দিয়ে দিব, দিয়ে দিয়েছি, আমরা সেখানে আলোচনা করব। আমরা একটু দেখে নেই যে এই ইয়েগুলো কি, রিলেশনগুলো কি কি। Marginal cost is estimated as the difference between total cost and two successive unit of output। তাহলে thus marginal cost Cn is equal to total cost of n minus total cost of n minus 1। তার মানে এই যে দুটো সাকসেসিভ ডিফারেন্স আছে টোটাল কস্টের, পর্যায়ক্রমিক যে পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে মার্জিনাল কস্ট। এটা এভাবেই আমরা মার্জিনাল কস্টটা বের করব। তাহলে আমরা দেখো কিভাবে, আমি পরের ইয়েটাতে দেখাই একটু। এই টেবিলে আমাদের এই আউটপুট গুলো দেওয়া আছে, আর এখানে আমাদের টোটাল কস্ট দেওয়া আছে। এখানে আউটপুট হচ্ছে 0, 1, 2, 3 আপ টু 8 পর্যন্ত, আর টোটাল কস্ট 10, 20, 28 এরকম করে 72 পর্যন্ত আমাদের টোটাল কস্টটা দেওয়া আছে। এখানে আমি অ্যাভারেজ কস্টটাও রেখেছি, কারণ এটা এই টেবিলটা গত ক্লাসে আমরা যে রিলেশনশিপটা করেছিলাম সেই একই রিলেশনশিপের দুটো একই টেবিল থেকে আমরা দুটো রিলেশনশিপকে এক্সপ্রেস করেছি, তাই এটাও আছে। তো এটা আমাদের এখন এই টেবিলের এই রিলেশনশিপের জন্য দরকার নাই, আমরা কাজ করব এটা। তাহলে এখানে দেখো একটু আগে আমরা এই মার্জিনাল কস্টটাকে এস্টিমেট করব কিভাবে, সেটা আমরা দিয়েছি। এমসি ইকুয়াল টু লিখেছি টি সি এন মাইনাস টি এন মাইনাস 1 ফর দুটোর সাকসেসিভ ডিফারেন্স বলছি, দুটার টোটাল কস্টের যে সাকসেসিভ ডিফারেন্স সেটা আমরা মার্জিনাল কস্ট হিসাবে বের করতে পারি। যেমন ধরো যে এই যে প্রথম মার্জিনাল কস্ট, কিন্তু যখন আউটপুট 0 তখন কিন্তু আমার কোনো মার্জিনাল কস্ট থাকবে না। যখন আউটপুট 1 হবে তখন আমার একটা মার্জিনাল কস্ট আসবে। সেটা কি করে আসবে, সেটা হচ্ছে দেখো এটা টিএন, আর তার আগেটা কি হবে টিএন মাইনাস 1, তার মানে 20 মাইনাস 10। সুতরাং এই দুটার ডিফারেন্স কত হলো, 10 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে মার্জিনাল কস্ট। যেমন ধরো আমি যদি এটাকে এই দুটোর ডিফারেন্সটাকে আমরা বলছি এটাকে, এটা দিচ্ছি। তারপরে দেখো এই দুটোর ডিফারেন্সটাকে আমরা এদিকে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে এভাবেই আমরা কিন্তু মার্জিনাল কস্টটা দেখো 28 মাইনাস 20, তাহলে আমরা পেয়ে গেলাম 8। তো এরকম করে আমরা মার্জিনাল কস্টগুলো বের করেছি। তাহলে আমরা যাই পরে আমাদের আগে
কাজটাকে যে প্রথমটা আমরা দেখলাম কিভাবে আমরা মার্জিনাল কস্টটাকে এস্টিমেট করব। তারপরে সেকেন্ড যে রিলেশনটা সেটা হচ্ছে when marginal cost is diminishing, total cost increasing at a diminishing rate। ঠিক আছে, তাহলে অর্থাৎ মার্জিনাল কস্টটা হ্রাস পাবে কখন, যখন মার্জিনাল কস্ট হ্রাস পাবে তখন টোটাল কস্টটা ইনক্রিজ হবে কিন্তু ডিমিনিশিং রেটে, মানে হ্রাসকৃত হারে সেটা টোটাল কস্টটা বৃদ্ধি পাবে। টোটাল কস্ট বাড়বে কিন্তু সেই রেটটা হচ্ছে হ্রাসকৃত হারে। কখন? যখন মার্জিনাল কস্টটাও ডিমিনিশিং হবে বা কমবে, ক্রমহ্রাসমান যেটা সেটা সেই হারে। ঠিক আছে, হ্রাসকৃত যখন হবে তখন টোটাল কস্টটা, মার্জিনাল কস্ট যখন ডিমিনিশিং হবে তখন টোটাল কস্টটাও ইনক্রিজ হবে বাট রেটটা হবে ডিমিনিশিং রেট। তোমরা এই যে ইনক্রিজিং রেট, ডিমিনিশিং রেট, ডিক্রিজিং রেট এগুলো কিন্তু আমি তোমাদের ল অফ রিটার্ন টু স্কেলে আলোচনা করছি। থার্ড রুল যেটা সেটা হচ্ছে কি রিলেশন যেটা when marginal cost rising total cost increasing at increasing rate। তাহলে এখানে আমরা বলছি কি যখন মার্জিনাল কস্টটা রাইজ করবে, মার্জিনাল কস্ট যখন বাড়তে থাকবে তখন টোটাল কস্টটাও বাড়বে কিন্তু সেটা ইনক্রিজিং রেট। ইনক্রিজিং রেট বলতে আমরা কি বুঝি, অর্থাৎ আমি যেই হারে আমার একটা এলিমেন্টকে চেঞ্জ করব, যদি আমার সেই হারে প্রোডাকশন বাড়ে সেটাকে আমরা বলি প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে ইনক্রিজিং রেট। অর্থাৎ একটা ইউনিট আমি যেই হারে একটা ইউনিট চেঞ্জ করছি আমার প্রোডাকশনটা সেই হারে বাড়বে, তাহলে সেটাকে আমরা বলি ইনক্রিজিং রেট। তাহলে এখানে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যখন মার্জিনাল কস্টটা রাইজ করবে, বাড়তে থাকবে, তখন টোটাল কস্টটাও বাড়তে থাকবে এবং সেটার রেটটা হবে ইনক্রিজিং রেট, অর্থাৎ ক্রমবৃদ্ধিমান হারে। হ্যাঁ, ক্রমবৃদ্ধি হারে বাড়তে থাকবে। ফোর্থ রুলে আসো, when marginal cost reaches at lowest point, আমরা ফিগারে এটা আবার দেখাবো, লোয়েস্ট পয়েন্টে যখন মার্জিনাল কস্টটা পৌঁছাবে তখন টোটাল কস্ট ইনক্রিজিং অ্যাট এ ডিক্রিজিং রেট। সেই ক্ষেত্রে টোটাল কস্ট স্টপ ডিক্রিজিং, অর্থাৎ টোটাল কস্টের বৃদ্ধিটা স্টপ হয়ে যাবে অ্যাট এ ডিক্রিজিং রেট, অর্থাৎ ক্রমহ্রাসমান হারে। ক্রমহ্রাসমান হারে টোটাল কস্টটার বৃদ্ধিটা স্টপ হয়ে যাবে। যখন কখন হবে, যখন মার্জিনাল কস্টটা লোয়েস্ট পয়েন্টে আসবে। আমরা এখন একটু গ্রাফে যাই এবং টেবিলে যাই। আমরা তোমাদের দেখিয়েছি যে এই যে মার্জিনাল কস্ট কিভাবে বের করতে হয় এবং এখানে আমরা আউটপুট গুলো দিয়েছি আর এখানে আমাদের টোটাল কস্টটা আছে। তা আমাদের যদি এখানে দুটো গ্রাফ আমরা শো করেছি, এটা হচ্ছে টোটাল কস্টের গ্রাফ আর এটা হচ্ছে মার্জিনাল কস্টের গ্রাফ। মার্জিনাল কস্টের গ্রাফটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই 0 থেকে x এদিকে হচ্ছে আমার আউটপুট, দ্যাট মিনস 0 1 2 3 4 এরকম করে আমাদের এদিকে আউটপুট গুলো আসবে আর এদিকে হচ্ছে আমার কস্ট গুলো যাবে। ঠিক আছে, এখন দেখো যে আমার মার্জিনাল কস্টের শেপটা কেমন, হাই প্যারাবোলার মতো। যখন আমার আউটপুট 0 তখন আমার কিন্তু কোনো মার্জিনাল কস্ট থাকছে না, যার কারণে মার্জিনাল কস্টের যে গ্রাফটা সেই গ্রাফটা কিন্তু ওয়াই এক্সিসের সাথে জয়েন্ট থাকবে না, কারণ এই পয়েন্টে হচ্ছে আউটপুট 0। তো এই পয়েন্টে কিন্তু আউটপুট 0 হওয়াতে আমি যেহেতু কোনো মার্জিনাল কস্ট এখানে নাই, সুতরাং এই পয়েন্টে কোনো, মানে এই রেখাটা এখান থেকে জোড়া লাগবে না, জয়েন্ট হবে, হ্যাঁ, সংযুক্ত থাকবে না। এরপরে আসো যখন মার্জিনাল কস্ট 1, সরি টোটাল প্রোডাকশন আউটপুট যেটাকে বলছি, আউটপুট বা প্রোডাকশন যখন 1 তখন মার্জিনাল কস্ট 10। তার মানে এখানে যখন আমার আউটপুট 1 আসতেছে তখন আমার মার্জিনাল কস্ট আসতেছে এখানে 10। তোমরা যদি এখানে দাও, তার মানে এখানে যদি আমার এটা 1 হয় তারপরে এখানে হচ্ছে আমার এটা কত 10 হবে, কিন্তু জোড়া লাগবে না, কিন্তু এটা খেয়াল রাখবে, এটা কিন্তু জোড়া লাগবে। তাহলে এখন ঠিক একইভাবে যখন আমার এখানে আউটপুট 2 হবে, এখানে 2 যখন হবে তখন এখানে মার্জিনাল কস্ট হয়ে যাচ্ছে 8। তো এরকম করে আমরা যখন ইয়েটা আঁকবো তখন আমাদের এই কার্ভটা হয়ে যাবে মার্জিনাল কার্ভ। মার্জিনাল কার্ভের শেপটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো মার্জিনাল কার্ভটা
আমাদের যে ডেটা, সেই ডেটার ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি মার্জিনাল কস্ট কি হচ্ছে, প্রথমে বৃদ্ধি পাচ্ছে, তারপরে আস্তে আস্তে কমছে, কমতে কমতে একটা পর্যায়ে মিনিমাম হয়ে গেল, এরপরে এটা কিন্তু আবারও বাড়ছে। তাহলে মার্জিনাল কস্ট এখান থেকে এখানে সবচেয়ে হাইয়েস্ট, মানে আউটপুট যখন 1 হবে, অর্থাৎ একটা উৎপাদন করতে গেলে আমার যে কস্ট, দুইটা যদি উৎপাদন করতে চাই তাহলে আমার কস্ট তো কিছু কমবে। তো যা এইভাবে তোমার এই মার্জিনাল কস্টটা আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু কমতে কমতে একটা পর্যায়ে, অর্থাৎ যখন দেখা যায় যে আমরা কয়টা প্রোডাকশন দিচ্ছি, যখন 4টা এবং 5টা আমার উৎপাদন হচ্ছে, তখন মার্জিনাল কস্টটা সবচেয়ে মিনিমাম। যে এখানে ধরো তোমার 5টা প্রোডাকশন হচ্ছে, তাহলে এই পয়েন্টে এসে আমার মার্জিনাল কস্ট সবচেয়ে মিনিমাম। এরপরে আরো যদি উৎপাদন আমরা বাড়াতে থাকি, তাহলে কিন্তু আমার মার্জিনাল কস্টটা কমবে না, এরপর থেকে আস্তে আস্তে মার্জিনাল কস্টটা বাড়তে থাকবে। তাই আমাদের গ্রাফের শেপটা হয়েছে এরকম। আর টোটাল কস্টের যদি দিকে তাকাও, তাহলে দেখো যে টোটাল কস্টের ক্ষেত্রে যখন আমার আউটপুট 0, এখানে আউটপুট 0, টোটাল কস্ট আমার কত, 10। তাই আমার এইখানটায় ধরো 10 আসছে। যদি আমরা এখানে ধরি, এই জায়গাটাই হলো আমার 10। দেখো, তাহলে আমার আমার কিন্তু এই টোটাল কস্ট কার্ভটা আমার ওয়াই এক্সিস এর সাথে জয়েন করা থাকবে, লাগানো থাকবে। কারণ আমার মার্জিনাল কস্ট, টোটাল কস্ট, তেমন তোমাদের মনে রাখতে হবে যে আউটপুট 0 হলেও আমাদের কিন্তু টোটাল কস্ট 0 হবে না। কেন হবে না? কারণ আমরা এর আগে বলেছি যে যদি আমাদের এই কস্ট, টোটাল কস্টের দুটো কস্ট নিয়ে কাজ করি আমরা, একটা হচ্ছে ফিক্সড কস্ট, আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তাহলে আউটপুট যদি 0 হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই আউটপুট 0 হলেও ফিক্সড কস্টটা কিন্তু আমার থেকেই যায়। ফিক্সড কস্ট মানে হচ্ছে তোমার ধরো প্রোডাকশন করতে গেলে যে বাড়ি ভাড়া আছে, বা পেইড স্যালারি, যারা যারা কর্মচারী আছে তাদের স্যালারি। তো এরকম আরো কিছু বিষয় আছে যেগুলো তুমি প্রোডাকশনে যাও বা না যাও, তোমাকে এটা পে করতে হবে। যেমন তুমি একটা বাড়ি ভাড়া নিয়ে একটা ইন্ডাস্ট্রি চালু করেছো, তাহলে তোমার যদি প্রোডাকশন 1 মাস নাও হয়, যেমন এই করোনার সময় হয়তো অনেক প্রতিষ্ঠান আছে যাদের কি করতে হয়েছে, কর্মচারীদের বেতনও দিতে হয়েছে, আবার যে দোকান ভাড়া বা প্রতিষ্ঠানের যে ভাড়া, সেই ভাড়াগুলো গুনতে হয়েছে, কিন্তু তাদের কোনো প্রোডাকশন ছিল না। তাহলে ওই যে ভাড়াগুলো, সেগুলো আমরা আগে বলেছিলাম সেটা ছিল আমাদের ফিক্সড কস্ট। ঠিক আছে? তাহলে এই ফিক্সড কস্টের সাথে যখন আমাদের ভ্যারিয়েবল কস্টটা যুক্ত হয়ে যায়, তখন আমরা টোটাল কস্টটা পেয়ে যাই। তো আমার দেখা যায় যে যখন আমার আউটপুট 0, তখন আমার ভ্যারিয়েবল কস্ট থাকে না, কিন্তু ফিক্সড কস্টটা থেকে যায়। যার কারণে এই টোটাল কস্টের মধ্যে আমার কিন্তু টোটাল কস্ট 0 হয় না। টোটাল কস্ট আমাকে একটা কিছু আসতেই হয়। তো এখানে আমার টোটাল কস্ট 10। ঠিক আছে? তারপরে দেখো যখন প্রোডাকশন 1 হয়েছে, টোটাল কস্ট বেড়ে গেছে 20। তো এই জায়গায় কোথাও হয়তো আমাদের টোটাল কস্ট এরকম। তারপরে যখন 2টা থেকে 3টা হলো, তারপরে 8 হলো। এইভাবে আমাদের কিন্তু টোটাল কস্ট আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে আমরা টোটাল কস্টের শেপটা দেখলাম আপওয়ার্ড। ঠিক আছে? এই জায়গাটায় হচ্ছে একটু কনকেভ ডাউনওয়ার্ড, আবার এইখানটায় এসে কনকেভ আপওয়ার্ড। এটা আমরা পরের স্লাইডে ডিসকাস করব। তো এইখানে আমরা একটু দেখি যে এইখানে আমাদের রিলেশনশিপটা আমরা এক্সপ্রেস করেছি আপ টু পয়েন্ট কিউ স্টার। দ্যাট মিনস এই কিউ স্টারের কথা যদি আমরা বলি, টোটাল কস্ট ইনক্রিজিং অ্যাট এ ডিক্রিজিং রেট বিকজ মার্জিনাল কস্ট ইজ ডিক্রিজিং। তাহলে এই যে আমরা এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আপ টু পয়েন্ট কিউ স্টার যদি আমরা টোটাল কস্টের কথা চিন্তা করি, তাহলে আমরা বলবো যে টোটাল কস্টটা কি হচ্ছে, ইনক্রিজিং হচ্ছে অ্যাট এ ডিক্রিজিং রেট। কেন? কারণ মার্জিনাল কস্টটা তো এখানে কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। মার্জিনাল কস্ট যেহেতু ডিক্রিজ হচ্ছে, তাই এই টোটাল কস্ট ইনক্রিজিং হচ্ছে, কিন্তু তার রেটটা ডিক্রিজিং রেট। অর্থাৎ যেই হারে আমার এটা আমরা ডিক্রিজিং রেটটা আমরা কি বলেছিলাম যে যদি আমরা প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে চিন্তা করি, আমার ইনপুট গুলো যে হারে চেঞ্জ করছি, আমার প্রোডাকশনটা যদি সেই হারে চেঞ্জ না হয়, তার চেয়ে কম হারে চেঞ্জ হয়, তখন সেটাকে আমরা ডিক্রিজিং রেট বলি। তাহলে আমাদের এখানে
চেঞ্জ হচ্ছে, বাড়ছে, কিন্তু সেই হারে বাড়ছে না, ডিক্রিজিং রেটে বাড়ছে, কারণ মার্জিনাল কস্টটা আমার ডিক্রিজিং। এই কারণে ডিক্রিজিং রেটে আমার টোটাল কস্টটা ইনক্রিজ হচ্ছে। 2 নাম্বার হচ্ছে বিয়ন্ড পয়েন্ট কিউ স্টার টোটাল কস্ট ইজ ইনক্রিজিং at increasing rate because marginal cost is increasing। দেখো এই ক্ষেত্রে আমাদের এই মার্জিনাল টোটাল কস্টটা কিন্তু আবার কি হচ্ছে, ইনক্রিজিং হচ্ছে। কারণ এই ক্ষেত্রে এটা ইনক্রিজিং হচ্ছে কিভাবে, এটা ইনক্রিজিং রেটে ইনক্রিজ হচ্ছে, ক্রমবৃদ্ধিমান হারে ইনক্রিজ হচ্ছে, কারণ আমার মার্জিনাল কস্টটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে। এখান থেকে আস্তে আস্তে দেখো মার্জিনাল কস্টটাও বাড়ছে। তো টোটাল কস্টটা হচ্ছে আমার ইনক্রিজিং রেটে বাড়ছে, ইনক্রিজ হচ্ছে। At the point Q star, total cost stop increasing at a decreasing rate because marginal cost touches the lowest point। তাহলে এই পয়েন্টটা তুমি যদি এখান থেকে এই বরাবর, অর্থাৎ যেই পয়েন্টে টোটাল মার্জিনাল কস্টটার লোয়েস্ট পয়েন্ট, আমরা এখানে লোয়েস্ট পয়েন্ট দেখেছি কত, 4 অথবা 5, যে কোনো একটা। হ্যাঁ, এখানে আমার মার্জিনাল কস্টটা 4টা যখন ইনপুট করছি তখন আমার কস্টটা সবচেয়ে, মার্জিনাল কস্টটা সবচেয়ে মিনিমাম। এখানে কস্টের দিকে তুমি যদি তাকাও তাহলেও আমরা বুঝতে পারছি যে এই পয়েন্টে এসে আমার মার্জিনাল কস্ট হয়ে যায় 5, আমি আউটপুট করছি কত, আউটপুট করছি 4। তাহলে এখন এই পয়েন্ট বরাবর যখন আমরা টোটাল কস্ট কার্ভের ইয়েতে যাব, তখন দেখব যে এই পয়েন্টে টোটাল কস্টটাও, টোটাল কস্টের যে ইনক্রিজিং সেটাও স্টপ হয়ে যাবে, কিন্তু সেটাও কি রেটে হবে, ডিক্রিজিং রেটে। ডিক্রিজিং রেটে টোটাল কস্টের যে ইনক্রিজ সেটা স্টপ হয়ে যাবে, কারণ হচ্ছে এটা মার্জিনাল কস্টটা আমাদের লোয়েস্ট পয়েন্টে টাচ করবে। আমরা এখান থেকে যদি একটা যোগ সংযুক্ত করে দেই তাহলেও কিন্তু আমরা এই পয়েন্টটা, টোটাল কস্টের কোন পয়েন্টে আসলে মার্জিনাল কস্টটা সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট সেটা আমরা পেয়ে যাই। এখন আসো এই আমরা যে কথাগুলো বলবো সেটা হচ্ছে শর্ট রান এবং কস্ট ফাংশন নিয়ে। আমরা এর আগে কথা বলেছি, সেটা হচ্ছে লং রান এবং শর্ট রান কস্ট ফাংশন। লং রান এবং শর্ট রান কস্ট ফাংশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে শর্ট রানের ক্ষেত্রে আমাদের দু ধরনের ইয়ে আছে, কস্ট আছে। একটা হচ্ছে আমাদের টোটাল, শর্ট রানের ক্ষেত্রে টোটাল ফিক্সড কস্ট, আর হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্ট। ঠিক আছে, লং রানে হচ্ছে টোটাল প্রোডাকশনের যে কস্ট গুলো আছে সবগুলো কস্টই হচ্ছে পরিবর্তনশীল হয়ে যায়, কিন্তু শর্ট রানের ক্ষেত্রে দেখা যায় যে ফিক্সড কস্ট ঠিক থাকে কিন্তু ভ্যারিয়েবল কস্টটা হয়তো চেঞ্জ হয়। তো এটা শর্ট রানের যে কাজটা সেটা নিয়ে আমরা একটু এখানে ডিসকাস করব। সেটা হচ্ছে এর কিছু ক্যারেক্টারিস্টিক কি সেটা, এটা হচ্ছে আমরা একটু এখানে ডেটাও দিয়েছি। ডেটাতে হলো আমার এখানে আউটপুট আর এখানে টোটাল ফিক্সড কস্ট। এবং শর্ট রানের ক্ষেত্রে আমরা প্রথম স্লাইডে আলোচনা করব ফিক্সড কস্ট নিয়ে, আর পরের স্লাইডে আমরা ভ্যারিয়েবল কস্ট নিয়ে, তারপরে আমরা টোটাল কস্ট নিয়ে যাব। ঠিক আছে, কারণ আমরা এই ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট এই দুটো যোগ করে আমরা পাবো টোটাল কস্ট। ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট এই দুটো যোগ করে আমরা পেয়ে যাব টোটাল কস্ট। তো প্রথমে আমরা যাই ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কোনটা, যেটা হচ্ছে ফিক্সড থাকবে। ধরো $120 হচ্ছে তার বাড়ি ভাড়া। সে প্রোডাকশন যদি 0 করে তার $120 দিতে হবে। একটা প্রোডাকশন হলেও $120, দুটো হলেও $120, যত যাই করুক না কেন $120। ঠিক আছে, তাহলে আমার এদিকে নিচে এক্স অ্যাক্সিসে আমরা আউটপুট দিলাম, আর ওয়াই অ্যাক্সিসে আমার হচ্ছে কস্ট, এবং কোনটা ফিক্সড কস্ট। তাহলে এখানে দেখো যে আমার 0 যখন আমার আউটপুট, তখন আমার এখানে 0 বসাতে হচ্ছে, 0-র এগেইনস্টে 120 বসাতে হচ্ছে। আমার যখন আউটপুট 1, এখানেও আমি কত যাব, এখানে 120 আমি বসাবো। আউটপুট যখন 2 তখন আমি 120 বসাবো। 3 যখন 120 বসাবো। এভাবে আমি আপ টু 6 পর্যন্ত বসাবো। তাহলে এই বিন্দুগুলো যদি আমি যুক্ত করে দিই তাহলে আমরা কি পেয়ে যাই, টোটাল ফিক্সড কস্ট কার্ভ। ঠিক আছে, তাহলে এভাবে আমরা টোটাল ফিক্সড কস্ট কার্ভটা পেয়ে যাচ্ছি। এখন দেখো যে এই টোটাল ফিক্সড কস্ট কার্ভ
পাওয়ার পরে আমরা এই ক্যারেক্টারিস্টিক্স গুলো এখান থেকে পাই। ইট ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল না, এটা এক্স অ্যাক্সিস আর এটা হলো আমার টোটাল ফিক্সড কস্ট কার্ভ। তাহলে এই দুটো প্যারালাল। সো এক নাম্বার রিলেশন, ইট ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। 2 নম্বরে আসো, ফিক্সড কস্ট ইজ দেয়ার ইভেন এট জিরো আউটপুট। অর্থাৎ যদি তোমার আউটপুট জিরো হয়, অর্থাৎ এখানে আউটপুট জিরো হলেও আমার কিন্তু একটা ফিক্সড কস্ট আছে। তাহলে আউটপুট জিরো থাকলেও ফিক্সড কস্ট থাকবে। এখানেও আমরা দেখেছি টোটাল ফিক্সড কস্ট। এই তাহলে আমরা সেকেন্ড রুলস যেটা সেটা আমরা দেখলাম। তারপরে থার্ডটা দেখো, ফিক্সড কস্ট ডাজ নট চেঞ্জ উইথ আউটপুট। তাহলে এই যে আউটপুট চেঞ্জ হচ্ছে, একে শূন্য ছিল সেখান থেকে এক হলো, তারপরে 2, তারপরে 3, তাহলে এই আউটপুট চেঞ্জের কারণে এই ফিক্সড কস্ট কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিন্স দেয়ার ইজ নো চেঞ্জ ইন ফিক্সড কস্ট বিকজ উইথ রেসপেক্ট টু আউটপুট। আউটপুট পরিবর্তনের সাথে সাথে ফিক্সড কস্টটা কোনো পরিবর্তন হবে না। এখন আসো ভেরিয়েবল কস্ট নিয়ে আমরা একটু কথা বলি। আমি এই ডেটা শিটটাই আবার এখানে দিয়েছি। তাহলে এখানে দেখো, ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে আমরা কিন্তু বলছি যে যদি প্রোডাকশন না হয় তাহলে আমার ভ্যারিয়েবল কস্ট থাকবে না। ভ্যারিয়েবল কস্ট গুলো কি হতে পারে? র মেটেরিয়ালস হতে পারে, তারপরে হচ্ছে ডেইলি লেবার যেগুলো আছে সেরকম লেবার হতে পারে, এরকম আরো কিছু যেগুলো প্রোডাকশনের সাথে সরাসরি জড়িত। তাহলে যদি আমার প্রোডাকশন আমি না যাই, আউটপুট আমার জিরো হয়, তাহলে আমার ভ্যারিয়েবল কস্টও জিরো হবে। সেই কারণে এখানে গ্রাফের দিকে দেখো যে আমরা এক্স অ্যাক্সিসে কিন্তু কি করেছি, আউটপুট গুলো শো করেছি, আর ওয়াই অ্যাক্সিসে আমার ভেরিয়েবল গুলো শো করেছি, প্রোডাকশন টোটাল ভ্যারিয়েবল কস্ট যেগুলো সেগুলো আমরা দিয়েছি। তাহলে এখন যখন আমার আউটপুট জিরো, তখন আমার কিন্তু টোটাল ভ্যারিয়েবল কস্টও জিরো। তাহলে আমার এই কার্ভটা জিরো থেকেই শুরু হচ্ছে, আগেরটা কিন্তু হয়নি সেরকম। মানে আগেরটা কিন্তু এই এই একদম এই পয়েন্ট থেকে শুরু ছিল না, এইখানে কোনো একটা বিন্দু থেকে শুরু হয়েছিল, 120 থেকে শুরু হয়েছিল। অর্থাৎ প্রোডাকশন যদি জিরো থাকে তাহলে আমার ভ্যারিয়েবল কস্ট কিন্তু জিরো হবে, একটা ফিক্সড কস্ট থাকবে, সেটা ফিক্সড কস্টের ক্ষেত্রে। আর ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে প্রোডাকশন যদি জিরো হয় তাহলে আমার ভ্যারিয়েবল কস্টও জিরো। তাহলে এখানে দেখো জিরোর এগেইনস্টে আমরা বসিয়েছি জিরো। এইদিকে হচ্ছে তোমার এই যে ভ্যালুগুলো দেখছো সেগুলো হচ্ছে আমাদের ওয়াই অক্ষের যে মানগুলো সেগুলো আমরা এখানে শো করেছি, অর্থাৎ এদিক থেকে এখানে, অর্থাৎ এখানে হচ্ছে কত 50। এখানে যদি আমরা দেখাই, তার মানে এই এক্সিসে হচ্ছে আমাদের আমরা পাচ্ছি কত, এটা হলো 50, এটা হচ্ছে আমাদের কত 90, এরকম করে দেয়া আছে। ঠিক আছে? অর্থাৎ তাহলে আমরা দেখো যে এখানে আমাদের যখন আমার আউটপুটটা জিরো তখন আমার ভ্যারিয়েবল কস্ট জিরো, যখন আউটপুট 1 তখন আমার ভ্যারিয়েবল কস্ট 50, যখন আউটপুট 2 তখন আমার ভ্যারিয়েবল কস্ট 90, যখন আউটপুট 3 তখন ভ্যারিয়েবল কস্ট 150। তাহলে এরকম করে যে বিন্দুগুলো আমরা পাচ্ছি সেটা দেখো এইভাবে আমি যদি যুক্ত করে দিই তাহলে আমার একটা কার্ভ পেয়ে যাই। এই কার্ভটাকে আমরা বলছি টোটাল ভ্যারিয়েবল কস্ট কার্ভ। তাহলে টোটাল ভ্যারিয়েবল কস্ট কার্ভ কিন্তু জিরো থেকে স্টার্ট, কারণ যদি আউটপুটটা জিরো হয়, যদি আউটপুট জিরো হয় তাহলে টোটাল ভ্যারিয়েবল কস্ট কার্ভটা জিরো থেকেই স্টার্ট হবে। এখন আসো যে এইটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা এক্সপ্লেইন করি। এগুলো হচ্ছে যে টোটাল ভ্যারিয়েবল কস্ট, যে আমরা একটু আগে বলেছি টোটাল ভ্যারিয়েবল কস্ট ইজ জিরো when আউটপুট ইজ জিরো। তাহলে এই এই পয়েন্টে একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা পেলাম, যেটা টোটাল ভ্যারিয়েবল কস্ট জিরো হবে যদি আমার আউটপুটটা জিরো হয়। তারপরে আসো, টোটাল ভ্যারিয়েবল কস্ট ইনক্রিজিং at a decreasing rate due to law of increasing return। তাহলে এই পয়েন্টে এসে টোটাল ভ্যারিয়েবল কস্ট কার্ভটা ইনক্রিজ হবে, কিন্তু সেটা
কোন কি রেটে হবে, ডিক্রিজিং রেটে ইনক্রিজ হবে, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে। এবং এটার কারণটা হচ্ছে ল অফ রিটার্ন টু স্কেল, যেটা ইনক্রিজিং রিটার্ন টু স্কেল এই সূত্র অনুসারে। এবং এই পয়েন্টে এসে তোমার এই কার্ভটা ডাউনওয়ার্ড কনকেভ হবে, ডাউনওয়ার্ড কনকেভ হবে। তারপরে দেখো তারপরে এটা কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে। এবং এই পয়েন্টে এসে দেখো যে টোটাল ভ্যারিয়েবল কস্ট ইনক্রিজিং অ্যাট এ কনস্ট্যান্ট রেট ডিউ টু ল অফ কনস্ট্যান্ট রিটার্ন। তাহলে এই বিন্দুতে এসে, অর্থাৎ ওই যে প্রোডাকশন যখন 4টা বা 5টা ছিল, সেই রকম সময়ে এসে এটা টোটাল ভ্যারিয়েবল কস্টে ইনক্রিজ হবে, কিন্তু সেই রেটটা কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল, অর্থাৎ যেই হারে আমার আউটপুট বাড়াবে সেই হারে হচ্ছে আমার টোটাল কস্টটাও বৃদ্ধি পাবে, অর্থাৎ রেটটা কনস্ট্যান্ট থাকবে। তো সুতরাং এই জায়গাটাতে, এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি টোটাল ভ্যারিয়েবল কস্ট ইনক্রিজিং একটা কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। তারপরে আসো যে টোটাল ভ্যারিয়েবল কস্ট কিপস অন ইনক্রিজিং উইথ আউটপুট, যেটার বেলায় আমরা বলছিলাম যে এটার মানেটা কি, এটার মানে হচ্ছে টোটাল ভ্যারিয়েবল কস্ট হচ্ছে বাড়তে থাকবে। দেখো এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, এখান থেকে এই ডেটা থেকে দেখলেও তোমরা বুঝতে পারবে এই আউটপুট বাড়ছে আর এখানে ভ্যারিয়েবল কস্টগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে এই 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 গ্রাফে যদি আমরা এগুলো প্লট করি তাহলে আমাদের এই বিন্দুগুলো আমরা পেতাম। হ্যাঁ, তাহলে এই কারণে আমরা বলতে পারছি যে যদি আমার আউটপুট বাড়ে, দ্যাট মিন্স টোটাল ভ্যারিয়েবল কস্ট কিপস অন ইনক্রিজিং উইথ দ্য আউটপুট। এটা আউটপুট বাড়ার সাথে তার বৃদ্ধিটা জড়িত। ঠিক আছে, আউটপুট বাড়লে টোটাল ভ্যারিয়েবল কস্টটা বাড়বে। তারপরে দেখো এই টোটাল ভ্যারিয়েবল কস্ট বাড়তে বাড়তে আরেকটা পয়েন্টে এসে এই আবার কনকেভ হয়েছে। ঠিক আছে, এটা আবার একটা বাঁক নিয়েছে। তো এই এই এরপরে কিন্তু এটি সেটা আপওয়ার্ড হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে এই যে কোন পয়েন্টটাতে দেখো টোটাল ভ্যারিয়েবল কস্ট ইনক্রিজিং অ্যাট অ্যান ইনক্রিজিং রেট ডিউ টু ল অফ ডিমিনিশিং রিটার্ন। তাহলে এই ডিমিনিশিং রিটার্ন ল এর এই ল অনুসারে টোটাল কস্ট কার্ভটা ইনক্রিজিং হবে ইনক্রিজিং রেটে, ক্রমবৃদ্ধিমান হারে, কিন্তু এটা ল অফ ডিমিনিশিং রিটার্ন এই রুলস অনুসারে হবে। এই পয়েন্টে এসে আমাদের এই কার্ভটা কনকেভ আপওয়ার্ড হবে। ঠিক আছে, আপওয়ার্ড হবে কনকেভ। তাহলে এগুলো আমরা আসলে ভ্যারিয়েবল কস্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা শর্ট রানের ক্ষেত্রে দেখতে পাই। আমরা আসলে দুটো এই স্লাইডে, যেহেতু আমরা টোটাল কস্ট চাই, আমরা চাই কি টোটাল কস্ট, আমরা টোটাল কস্ট পাবো কি করে, টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভ্যারিয়েবল কস্ট এই দুটো যোগ করলেই আমরা টোটাল কস্টটা পেয়ে যাব। তাহলে আমরা এর আগে যে তোমাদের স্লাইডগুলো দেখিয়েছি সেই স্লাইডে দুটো স্লাইডকে অ্যাড করে আমরা এখানে শো করেছি পাশাপাশি। তোমরা এখান থেকে দেখে তাদের যে পার্থক্যগুলো সেগুলো তোমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারো। আর এই দুটো গ্রাফকে যুক্ত করলে, অর্থাৎ এই কার্ভটা আর এই কার্ভটা, এই দুটো কার্ভ যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা কিন্তু কি পাবো, টোটাল কস্ট কার্ভ পেয়ে যাবো। সেটা দেখো এখানে এই স্লাইডে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে কি, এটা ছিল আমার ফিক্সড কস্ট কার্ভ, এটা। তাহলে এই ফিক্সড কস্ট কার্ভের উপরে যাবে কিন্তু ভ্যারিয়েবল কস্ট কার্ভটা। তো ফিক্সড কস্ট কার্ভ, ভ্যারিয়েবল কস্টের যে কার্ভটা সেটা কিন্তু টোটাল কস্ট কার্ভটা দেখতে ভ্যারিয়েবল কস্ট কার্ভের মতোই হবে, কারণ ফিক্সড কস্টের সাথে গিয়ে এটা বসবে। তাহলে ফিক্সড কস্ট ভ্যারিয়েবল কস্ট কার্ভটা এরকম না, আর ফিক্সড কস্ট কার্ভটা কি প্যারালাল। তাহলে এটার সাথে, এই প্যারালাল কার্ভের সাথে যদি এটা যুক্ত করে দেই এখানে, তাহলে দেখো এখানে, অর্থাৎ এটা যদি আমি অ্যাড করে দেই তাহলে এই কার্ভটা হয়ে যাচ্ছে আমার, এটা হচ্ছে আমার টোটাল কস্ট কার্ভটা। এটা আমরা নিচে শো করেছি। ঠিক আছে, এটা আমি নিচে দিয়েছি। দেখো তাহলে আমরা এখানে এই যে বিন্দুগুলো পেয়েছি,
এই এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের দেখো, এটাতে যদি আমি দেখাই, অর্থাৎ এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব, এটা এখান থেকে দূরত্ব, সবগুলো দূরত্ব সমান। এই দূরত্বটা হচ্ছে এই যে প্যারালাল, এইটা এইটুকুর যে দূরত্ব, সেই দূরত্বটা। তার মানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এই এই যে ফিক্সড কস্ট কার্ভটা আছে, এই কার্ভের উপরে নিয়ে যদি আমি এটা বসিয়ে দেই, তাহলে আমি টোটাল কস্ট কার্ভটা পেয়ে যাই। তাহলে এখান থেকে তোমরা দেখো যে এটা হলো টোটাল ফিক্সড কস্ট কার্ভ, এটা টোটাল ভ্যারিয়েবল কস্ট কার্ভ, আর এই টোটাল কস্ট কার্ভ হচ্ছে এটা। তাহলে দেখতে টোটাল কস্ট কার্ভটা টোটাল ভ্যারিয়েবল কস্ট কার্ভেরই মতো, তবে সেটা শুরু হবে টোটাল ফিক্সড কস্ট কার্ভের উপর থেকে। ঠিক আছে, আর কিছু না। এটা যেমন টোটাল ভ্যারিয়েবল কস্ট শূন্য থেকে শুরু হয়েছিল, কিন্তু টোটাল কস্ট শূন্য থেকে শুরু না হয়ে এটা ফিক্সড কস্ট কার্ভ যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে এটা শুরু হবে। এখন আমরা এই টোটাল কস্ট কার্ভেরও যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলো একটু আলোচনা করি। এটা ভ্যারিয়েবল কস্টের যে রিলেশনশিপ গুলো আমরা পেয়েছি, অনেকটাই সে একই রকম। সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে দেখো, টোটাল কস্ট ইজ ইকুয়াল টু টোটাল ফিক্সড কস্ট when আউটপুট ইজ জিরো। তাহলে আউটপুট যখন জিরো হবে তখন কিন্তু টোটাল কস্ট আর টোটাল ফিক্সড কস্ট একই সমান হয়ে যাবে, তাই না? কারণ ফিক্সড কস্ট তো আমার থাকতেছে, আমার এই এই কার্ভটা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট শুরু হচ্ছে কত থেকে? 120 থেকে। তাহলে যখন আউটপুট জিরো তখন কিন্তু টোটাল কস্ট আর ফিক্সড কস্ট সেম। এই কথাটা আমরা এখানে বলেছি, টোটাল কস্ট ইজ ইকুয়াল টু টোটাল ফিক্সড কস্ট when আউটপুট ইজ জিরো। তারপরে আসো যে কনকেভ ডাউনওয়ার্ড ডিউ টু ল অফ ইনক্রিজিং রিটার্ন। তাহলে এই পয়েন্টে এসে এই এটা আমরা ভ্যারিয়েবল কস্ট কার্ভের ক্ষেত্রেও বলেছি। তোমরা এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রেও এক্সপ্লেইন করতে পারবা, এক্সপ্রেস করতে পারবা। আমরা যে কথাটা বলছি যে টোটাল কস্ট কার্ভ কনকেভ ডাউনওয়ার্ড ডিউ টু ল অফ ইনক্রিজিং রিটার্ন। তাহলে ল অফ ইনক্রিজিং রিটার্নের কারণে এই পয়েন্টে এসে টোটাল কস্ট কার্ভটা ডাউনওয়ার্ড হবে। ঠিক আছে, তারপরে আসো যে এট দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন ল অফ কনস্ট্যান্ট রিটার্ন। কোন পয়েন্টে কনস্ট্যান্ট রিটার্ন? আমরা একটু আগেই বলছিলাম যে টোটাল কস্ট, একটু আগে দেখো এই পয়েন্টের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এই পয়েন্টে এসে আমরা বলছিলাম যে টোটাল ভ্যারিয়েবল ইনক্রিজেস এট এ কনস্ট্যান্ট রিটার্ন ডিউ টু ল অফ কনস্ট্যান্ট রিটার্ন। এই পয়েন্টে এসে আমরা বলছিলাম ভ্যারিয়েবল কস্টটা কি হবে? কনস্ট্যান্ট ইনক্রিজ হবে, বাট কনস্ট্যান্ট রিটার্ন রেট। ঠিক আছে, তাহলে সেই জিনিসটাই আমরা এখানে বলছি, যেহেতু এই কার্ভটা ভ্যারিয়েবল কস্ট কার্ভের মতোই, সুতরাং এই পয়েন্ট, এইটাই হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। কেন? কারণ দেখো যে এই যে টোটাল ফিক্সড কস্ট কার্ভ আর এই যে টোটাল ভ্যারিয়েবল কস্ট কার্ভ, এই দুটো কার্ভ যেই বিন্দুতে মিলিত হয়েছে সেটাকে আমরা বলছি পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে এই পয়েন্ট অফ ইনফ্লেকশনের পয়েন্টে কি হবে? এট দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন ল অফ কনস্ট্যান্ট রিটার্ন। তাহলে এই পয়েন্ট অফ ইনফ্লেকশনে পয়েন্টে কনস্ট্যান্ট টোটাল কস্ট কার্ভটা কনস্ট্যান্ট রিটার্ন হবে। এরপরে আসো কনকেভ আপওয়ার্ড ডিউ টু ল অফ ডিমিনিশিং রিটার্ন। তাহলে এই দেখো, এখান থেকে তোমরা যদি কার্ভটা খেয়াল করো, এই দিক থেকে সেটা একটা কনকেভ হচ্ছে এবং এটা ডাউনওয়ার্ড কনকেভ। আর এইখানে আবার একটা কনকেভ হয়েছে, এটা হচ্ছে আপওয়ার্ড কনকেভ। তাহলে এই এই পয়েন্টটা কোনটা? এই পয়েন্ট হচ্ছে ল অফ ডিমিনিশিং রিটার্ন। তাহলে টোটাল কস্ট কার্ভ কনকেভ আপওয়ার্ড ডিউ টু ল অফ ডিমিনিশিং রিটার্ন। এরপরে আসো টোটাল কস্ট, টোটাল কস্ট কিপ অন ইনক্রিজিং উইথ আউটপুট, যেটা ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে যেহেতু এটা ভ্যারিয়েবল কস্টের মতোই, সুতরাং টোটাল কস্টটাও কি হবে? এই যে আউটপুট বাড়ার সাথে সাথে টোটাল কস্টও কিন্তু বাড়ছে, তাই না? এদিকে আউটপুট যখন বাড়ছে টোটাল কস্টও আস্তে আস্তে, এই যে টোটাল কস্টে শুরু হয়েছিল কত থেকে? জিরো থেকে, তারপরে এখানে আসছে এদিকে, এরপরে এদিকে, এরপর এদিকে, তারপরে আস্তে আস্তে এই পয়েন্টে আসে, এইখানে আসছে। সুতরাং যখন আউটপুট বাড়তে থাকবে তখন টোটাল কস্টটাও বাড়বে। তো আমরা বলতে পারি টোটাল কস্ট কিপস ইনক্রিজিং উইথ দ্য আউটপুট। তো তাহলে আমরা
আমাদের আজকে যে শর্ট রান কস্ট কার্ড সেটা আমরা আজকে এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদের লং রান যে কস্ট কার্ডটা সেটা নিয়ে কথা বলবো। তাহলে আজকে আমরা যদি সাম আপ করি তাহলে দেখব যে আমরা প্রুফ করলাম একটা থিওরেম, তারপর হচ্ছে আমরা টোটাল কস্ট এবং মার্জিনাল কস্টের রিলেশনশিপ দেখলাম, এবং শর্ট রান কস্ট কার্ভের শেপ দেখলাম এবং তার কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখলাম। এরপরে হচ্ছে আমরা ভ্যারিয়েবল কস্ট কিভাবে প্লট করব এবং ভ্যারিয়েবল কস্টের কিছু গ্রাফ ক্যারেক্টারিস্টিক্স আমরা শো করেছি। এরপরে আমরা দুটোকে কম্বাইন করে টোটাল কস্টটা পাচ্ছি। এরপরে হচ্ছে আমরা টোটাল কস্ট কার্ভটাকে ডিফাইন করলাম এবং তার কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখলাম। তো আমি তোমাদের প্রয়োজনে এর যে পিডিএফ গুলো বা স্লাইড গুলো যেগুলো আছে সেগুলো তোমাদের প্রয়োজন যদি হয় তাহলে তোমরা সিআর এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলে আমি হয়তো সেগুলো তোমাদের পাঠানোর ব্যবস্থা করব। তো আজকে তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, ভালো থেকো।